আজকে আমরা সিসি 5 পেপারটার ইউনিট 2 এর টপিক 5 এর একটা পার্ট শুরু করব। সেটা হচ্ছে জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আমাদের যে বায়ুমণ্ডল তার মধ্যে যে স্বাভাবিক যে সঞ্চালনটি হয় সেই স্বাভাবিক সঞ্চালনের বিষয়টা। তো এই স্বাভাবিক সঞ্চালনের বিষয়টা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে আমাদের মূলত কিছু নিয়ত বায়ু বা প্ল্যানেটারি উইন্ডস আছে। সেই প্ল্যানেটারি উইংস যেগুলো আছে সেগুলো নতুন করে আর কিছু নয়, যেগুলো নিচু ক্লাসে পড়া হয়েছে সেই একই রকমের, সেগুলোকে নিয়ে আমি বেশি সময় নষ্ট করতে চাই না। তো আমাদের এই সাধারণ যে ছবিটির সঙ্গে আমরা পরিচিত নিচু ক্লাস থেকে, সেটির পৃথিবী সামগ্রিকভাবে দেখানো হয়েছে এবং তাতে আমাদের বায়ুগুলোকে দেখানো হয়েছে। এই বায়ুগুলোকে প্ল্যানেটারি উইন্ডস বা নিয়ত বায়ু বলা হয়। তার কারণ হচ্ছে এগুলি পৃথিবীতে সারা বছর একই জায়গায় একই দিকে প্রবাহিত হয়। তো আমাদের প্রথম যে বায়ুটার কথা বলতে হয় সেটা হচ্ছে আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস। উত্তর গোলার্ধে এগুলোকে নর্থ ইস্ট ট্রেড উইন্ডস বলে, মানে উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং দক্ষিণ গোলার্ধে এটিকে আমরা সাউথ ইস্ট ট্রেড উইন্ডস বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে থাকি। এদের ক্ষেত্রটা কতটা, 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে থাকে। আর নিরক্ষীয় যে অঞ্চলটা সেটাকে আমরা আইটিসিজেড বলে থাকি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়, সেই জায়গাটাতে আইটিসিজেড তৈরি হয়েছে। তো সেই আইটিসিজেড জায়গাটা হচ্ছে একটি নিম্নচাপ এলাকা। 30 ডিগ্রি উত্তর 30 ডিগ্রি দক্ষিণ এই জায়গাটাতে আমাদের হাই প্রেশার আছে। তাহলে আমরা জানি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আমাদের বায়ু সবসময় প্রবাহিত হয়ে থাকে। সেই কারণে নর্থ ইস্ট ট্রেড আর সাউথ ইস্ট ট্রেডের উৎপত্তি এগুলি সোজাভাবে আসে না, কারণ কোরিওলিস বল কাজ করে। কোরিওলিস বল কাজ করার জন্য কোনো জিনিস কিন্তু আমাদের উত্তর গোলার্ধে রিফ্লেক্টেড টু দ্য রাইট ইন দি নর্দার্ন হেমিস্ফিয়ার টু দ্য লেফট ইন দি সাদার্ন হেমিস্ফিয়ার বেঁকে যায়। প্রবাহ পথের তুলনায় সেটি সরে যায়, একদম সরল রেখায় প্রবাহিত হতে পারে না কোরিওলিস বল, এবং তার থেকে যে ফেরেলের সূত্রটি আসছে। তো এইখানে এর পরের যে জায়গাটাতে আমাদের ওয়েস্টার্লিজ আসছে, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে, আমাদের উত্তর গোলার্ধেও আছে, দক্ষিণ গোলার্ধে আছে। 30 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ। তো এইদিকে আমাদের ওয়েস্টার্লি উইন্ডসগুলো প্রবাহিত হচ্ছে। উচ্চচাপ থেকে আবার আমাদের সাবট্রপিক্যাল লো প্রেশার আছে, ঠিক আছে, যেরকম সাবট্রপিক্যাল হাই প্রেশার, তারপরে সাবপোলার লো প্রেশার, মেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় আছে। এবং একদম আমাদের পোলসে আছে উচ্চচাপ, দুটো পোলসেই উচ্চচাপ আছে, সেখানে আবার আমাদের পূবালি বায়ু বা পোলার ইস্টার্লিস। তাহলে মূলত তিনটি আমাদের নিয়ত বায়ু, একটি আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস, একটি পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিস, আর একটি পূবালি বায়ু বা ইস্টার্লিস। এইগুলো আমাদের রয়েছে। এই তিনটে প্রধান বায়ু আমরা, নিয়ত বায়ু আমরা পাচ্ছি। তো এই বায়ুগুলোর যে ধর্ম, যেগুলো নিচু ক্লাসে পড়ানো হয়েছে সেইগুলোই পড়তে হবে, নতুন করে কিছু নেই। ওয়েস্টার্লি উইন্ডস এর বিভিন্ন ধরনের নাম আমরা পাই দক্ষিণ গোলার্ধে: গর্জনশীল 40, রোরিং 40s, তারপর শ্রিকিং 50s, ফিউরিয়াস 50s, শ্রিকিং 60s, ওই চিৎকারকারী 60, এরকম সব নাম আছে। তো সেগুলো যা ছিল তাই, নতুন করে কিছু নেই। তো এই মূলত এই সার্কুলেশনটা আমাদের এখন কিভাবে বুঝতে হবে, এখন বুঝতে হবে হচ্ছে আমাদের এইভাবে: ট্রাই সেলুলার মেরিডিওনাল সার্কুলেশন, যেটাকে বাংলায় আমরা বলছি ত্রিকোষীয় বায়ু সঞ্চালন মতবাদ। তিনটে কোষ আছে, সেই তিনটে কোষের নিরিখে আমাদের পড়তে হবে। তো এই জিনিসটার ফার্স্টে আমি ছবিতে আবার ফিরে ফিরে আসবো। তো ফার্স্টে কনসেপ্টটা একটু দেখে নিই যে কি বলতে চাইছি। আমাদের যেটা ওল্ড কনসেপ্ট আছে, অ্যাকর্ডিং টু দ্য ওল্ড কনসেপ্ট অফ দ্য মেকানিজম অফ জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার, দ্য মুভমেন্ট অফ এয়ার ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কি বলতে চাইছে, যে আমাদের যে চিরন্তন যে ধারণাটি আছে, সেই চিরন্তন ধারণা অনুযায়ী আমাদের বায়ুমণ্ডলের যে সঞ্চালনটা, সেই সঞ্চালনটা হচ্ছে কিন্তু
আমাদের তাপমাত্রার ওপর নির্ভরশীল, তাপমাত্রার ওপরই একমাত্র নির্ভরশীল। তার মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কজেস এয়ার সার্কুলেশন, যেটা বলতে চাইছে যে যেটা তাপমাত্রার যে ঢাল, সেই ঢালটাই আমাদের আলটিমেটলি এয়ার সার্কুলেশন বা বায়ু সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটা হয়ে গেল থার্মাল স্কুল, যারা তাপের সাথে সরাসরিভাবে রিলেট করেছে, যে অ্যাটমসফিয়ার তার মানে কি হচ্ছে, আমাদের ট্রপিক্যাল অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক সোলার এনার্জি পাচ্ছে, তারপরে সেটি ধীরে ধীরে পোলসের দিকে বা মেরুর দিকে কমতে থাকছে। তাহলে যেখানটা বেশি উত্তপ্ত এবং যেখানে কম উত্তপ্ত, তাহলে বেশি উত্তপ্ত অঞ্চল থেকে কম উত্তপ্ত অঞ্চলের দিকে তাপটি প্রবাহিত হবে। তাহলে এইটি ছিল সাধারণ ধারণা। তো নেক্সট আমাদের কি আসছে, যে একটা ল্যাটিটিউডিনাল ইমব্যালেন্স আছে, যেহেতু ক্রান্তীয় অঞ্চলে বেশি তাপ আর আমাদের পোলার অঞ্চলে কম তাপ পাচ্ছে, তাহলে একটা ইমব্যালেন্স কাজ করছে এখানে, ব্যালেন্সটা ঠিক নেই লো থেকে হাই ল্যাটিটিউডসের দিকে। তাহলে ফলস্বরূপ কি হচ্ছে, একটা ট্রান্সফার অফ হিট কাজ করছে থ্রু হরাইজন্টাল এয়ার সার্কুলেশন from the areas of high solar radiation to the areas of low solar radiation in order to balance the heat energy, so that there does not exist too much heat energy in the low latitudes and too low heat energy in the high latitudes. তার মানে কি বলতে চাইছে, এই যে তাপের যে অসমতা কাজ করছে আমাদের নিম্ন অক্ষাংশ এবং উচ্চ অক্ষাংশের মধ্যে, তাহলে এই তাপের অসমতাটাকে যদি সমান করতে হয়, তাহলে আমাদের অনুভূমিকভাবে বায়ুর চলনটা প্রয়োজন। হাই সোলার রেডিয়েশন, যেখানে বেশি পরিমাণের ইনসোলেশন আসছে, থেকে লো সোলার রেডিয়েশনের দিকে, ইন অর্ডার টু ব্যালেন্স দ্য হিট এনার্জি, হিট এনার্জিটাকে যাতে ব্যালেন্স করা যেতে পারে, হিট এনার্জিটাকে যদি আমরা ব্যালেন্স করে দিতে পারি ইন দ্য লো ল্যাটিটিউডস অ্যান্ড টু লো হিট এনার্জি ইন দ্য হাই ল্যাটিটিউডস, তাহলে এই সুবিধাটা আমরা পাব। নেক্সট হচ্ছে এই যে ওল্ড স্কুলটা, এই যে পুরাতন ধারণা বা চিরন্তন ধারণাটা কি ধরছে, যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফেরিক সার্কুলেশন, আমাদের বায়ু সঞ্চালন শুধু অনুভূমিক যে দিকটা সেটাকেই কনসিডার করছে, and does not consider the potential energy generated by unequal heating of the earth and its atmosphere and its continuous transformation into kinetic energy. ওল্ড স্কুল শুধুমাত্র এই যেখানে বেশি তাপ আছে যেখানে কম তাপ আছে তার মধ্যে একটা অনুভূমিক চলনের কথাটাই বলছে, কিন্তু অসম তাপের জন্য যে পৃথিবীর নিজস্ব যে পোটেনশিয়াল এনার্জি, নিহিত শক্তি যেটা আছে, অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিটা যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু ধরছে না। It may be pointed out that the potential heat energy is continuously transformed into kinetic energy by upward movement and downward movement of heated and cold air respectively. কি বলতে চাইছে, যে এই যে আমাদের যে হিট এনার্জিটা সেটা সমানে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। কিভাবে? আপওয়ার্ড মুভমেন্ট হয়, বায়ু উত্তপ্ত হলে কি হয়, উপর দিকে মুভ করে, আবার শীতল হলে নিচের দিকে নামতে থাকে। তাহলে এই গতিশক্তিটা তো তৈরি হচ্ছে, এই শুধুমাত্র অনুভূমিক নয়। ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আগের ওল্ড স্কুল কি বলছে, হরাইজন্টালি যাচ্ছে, তার মানে নিরক্ষরেখা থেকে পোলসের দিকে তাপ যাচ্ছে, পোলস থেকে তাপটা সমান করিয়ে দিচ্ছে নিরক্ষরেখা থেকে পোলসের মাঝে। কিন্তু এই যে ঊর্ধ্বগমনটা হচ্ছে, এই ঊর্ধ্বগমন এবং নিম্নগমন হচ্ছে বায়ুর, উত্তপ্ত বায়ুর ঊর্ধ্বগমন এবং শীতল বায়ুর নিম্নগমন হচ্ছে, সেই ধারণাটাকে কিন্তু এই ওল্ড স্কুল কনসিডার করেনি। It may be remembered that the kinetic energy is also dissipated due to friction and small scale atmospheric disturbances upwards. কাইনেটিক এনার্জিটা আমাদের মনে রাখতে হবে যে ঘর্ষণের জন্য, ফ্রিকশনের জন্য কিন্তু কিছু লস হয়ে যায়, সেটা স্বাভাবিক, লস তো হবেই।
thus it is necessary that there must exist balance between the rate of generation of kinetic energy and the rate of its dissipation due to friction. তাহলে একটা ব্যালেন্স থাকতে হবে, ইট ইজ নেসেসারি দ্যাট দেয়ার মাস্ট এক্সিস্ট ব্যালেন্স বিটুইন, একটা ভারসাম্য থাকতে হবে বিটুইন রেট অফ জেনারেশন অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির সৃষ্টি এবং কাইনেটিক এবং ফ্রিকশন, এই যে ডিসিপেশনটা হচ্ছে ডিউ টু ফ্রিকশন অ্যান্ড দ্য রেট অফ ইটস ডিসিপেশন ডিউ টু ফ্রিকশন, এটার একটা ব্যালেন্স থাকাটা খুব প্রয়োজন হবে। তাহলে মডার্ন কনসেপ্ট অফ দ্য মেকানিজমটা কি বলতে চাইছে, যে এই যে সাম্প্রতিক যে ধারণাটা আমাদের, সেই সাম্প্রতিক ধারণাটাতে কি বলতে চাইছে, যে বায়ুমণ্ডলের যে সাধারণ সঞ্চালনটি হচ্ছে, সেই বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালনটি শুধুমাত্র অনুভূমিক এর ওপরে নির্ভরশীল নয়, অনুভূমিক দিকটার ওপর নির্ভরশীল নয়, তার সঙ্গে উলম্ব দিকটাও বিচার্য বিষয়। তাহলে the modern school envisages a 3-cell model of meridional circulation of the atmosphere, তিনটে কোষ, যেটাকে আমরা পপুলারলি ট্রাইসেলুলার মেরিডিওনাল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার বলে থাকি। ট্রাইসেলুলার মেরিডিওনাল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার, wherein it is believed that there is cellular circulation of air at each meridian, দ্রাঘিমা ধরে ধরে আমাদের এই সার্কুলেশনটা হয়, তাই জন্য এটাকে মেরিডিওনাল সার্কুলেশন বলে। মেরিডিওনাল মানে মেরিডিয়ান থেকে এসছে, মেরিডিয়ান মানে কি লংগিটিউড, যে প্রত্যেকটি দ্রাঘিমা বরাবর এই সার্কুলেশনটা চলতে থাকে। সারফেস উইন্ডস ব্লো ফ্রম হাই প্রেশার এরিয়াস টু লো প্রেশার এরিয়াস, বাট ইন দ্য আপার অ্যাটমসফিয়ার দ্য জেনারেল ডাইরেকশন অফ air circulation is opposite to the direction of surface winds. Surface winds কোথা থেকে কোথায় ব্লো করছে, ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বাট ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, ঊর্ধ্ব যে আমাদের বায়ুমণ্ডলে জেনারেল সার্কুলেশনটা কিন্তু অপোজিট। সারফেসে যদি হাই প্রেশার থাকে তাহলে ঊর্ধ্বাকাশে লো প্রেশার থাকবে, সারফেসে যদি লো প্রেশার থাকে তাহলে ঊর্ধ্বাকাশে কিন্তু হাই প্রেশার থাকবে। তার মানে আমাদের সারফেসের ওপরে যে বায়ুর চাপের অবস্থা, ঊর্ধ্বাকাশে কিন্তু সেই বায়ুর চাপের অবস্থাটা ঠিক বিপরীত হয়ে যায়। তো কি কি সেলস আমাদের আসছে তাহলে, ইচ মেরিডিয়ান হ্যাজ 3 সেলস অফ এয়ার সার্কুলেশন ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। শুধু নর্দার্ন কারণ নর্থ সাউথ মিলিয়ে আমরা যেহেতু ছবিটা বেশিরভাগ বইতেই দেখবি হাফ সার্কেল করে দেওয়া আছে, আমরা উত্তর গোলার্ধে থাকি, সেই কারণে আমাদের ওই অর্ধেক ছবিটাই ওই কেকের ফালির মতো একটা ছবি দেওয়া থাকে ম্যাক্সিমাম বইতে, সেই ছবিটাই আমরা আঁকি। ট্রপিক্যাল সেল অর হ্যাডলি সেল, দ্বিতীয় সেলটা হচ্ছে পোলার ফ্রন্ট সেল অর মিড ল্যাটিটিউড সেল অর ফেরেল সেল, আর একটা হচ্ছে পোলার অর সাবপোলার সেল। ঠিক আছে, একটা ক্রান্তীয় কোষ বা হ্যাডলি সেল, একটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় কোষ বা ফেরেল সেল, আর একটা হচ্ছে মেরু কোষ বা পোলার সেল। তো আমরা আবার ওই প্রথম দিকে যে ছবিটা দেখাচ্ছিলাম সেখানে ফিরে যাই। তাহলে এখানে দেখ তিনটে আছে, একটা হচ্ছে হ্যাডলি সেল এই জায়গাটাতে ক্রান্তীয় অঞ্চলটাতে, ফেরেল সেল, পোলার সেল, আর তার আগের ছবিটাতেও জেনারেল সার্কুলেশনের মধ্যেও আমি দেখিয়েছি এই জায়গাটা, এটা হ্যাডলি সেল, এখানটা ফেরেল সেল, এখানে পোলার সেল। তাহলে এই তিনটে সেল আছে, যেরকম উত্তর গোলার্ধে পাবো দক্ষিণ গোলার্ধেও ঠিক একই পাবো। ঠিক আছে, এইবার আমরা প্রত্যেকটা সেল ধরে ধরে একটু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ট্রপিক্যাল আর হ্যাডলি সেল। ট্রপিক্যাল সেল মানে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর আর নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি দক্ষিণ আদর্শভাবে থাকে। তো ট্রপিক্যাল সেলকে কেন হ্যাডলি সেল বলা হয়, কারণ জি হ্যাডলি প্রথম এই সেলটার ধারণাটা দিয়েছিলেন এই উভয় গোলার্ধে 1735 সালে, সেই কারণে হ্যাডলির নামানুসারে ট্রপিক্যাল সেলকে হ্যাডলি সেলও বলা হয়। The winds after being heated due to very high temperature at the equator ascend upward, উপর দিকে উঠতে থাকে। The winds after being heated due to very high temperature, বেশি তাপমাত্রার জন্য কি হয়, বায়ুটা আমাদের উপর দিকে
উঠতে থাকে ডিউ টু ভেরি হাই টেম্পারেচার অ্যাট দ্য ইকুয়েটর। নিরক্ষরেখায় অতিরিক্ত তাপমাত্রা থাকার জন্য কি হচ্ছে, উত্তপ্ত বায়ু নিরক্ষরেখার থেকে ঊর্ধ্বগামী হচ্ছে। These ascending warm and moist winds release latent heat after condensation, which causes further ascent of the winds, which after reaching the height of 8 to 12 kilometers in the troposphere over the equator diverge northward and southward. তাহলে কি হচ্ছে, এই যে উত্তপ্ত বায়ুটি উপর দিকে উঠছে, এবং আমরা জানি আমাদের ল্যাপস রেটের অনুযায়ী কি হয়, উপর দিকে উঠলে কি হবে, বায়ু শীতল হতে থাকবে, শীতল হয়ে গিয়ে এগুলো দুদিকে ছড়ে যাবে, ছড়ে গিয়ে ওই আমাদের সাবট্রপিক্যাল যে রিজিয়নটা 30 ডিগ্রির যে জায়গাটা, সেই জায়গায় গিয়ে এগুলি নিমজ্জিত হতে শুরু করবে, দিয়ে একটি কমপ্লিট কোষ তৈরি করবে। তাহলে নিরক্ষরেখা থেকে বায়ুটি ঊর্ধ্বগমন হলো, ঊর্ধ্বগমন হতে হতে সেটি শীতল হলো, শীতল হয়ে উত্তর গোলার্ধে সেটি উত্তর দিকে এবং দক্ষিণ গোলার্ধে সেটি দক্ষিণ দিকে ধাবিত হবে, দিয়ে আবার সেটি শীতল হয়ে ভারী হয়ে 30 ডিগ্রি উত্তরে বা 30 ডিগ্রি দক্ষিণে সেটি নিম্নগামী হবে, এবং সেখানে একটি হাই প্রেশার জোন তৈরি করবে সারফেসের উপরে। তাহলে সারফেস উইন্ডস গুলোর কি নাম, আমরা তো এক্ষুনি প্রথম দিকেই পড়লাম, ট্রেড উইন্ডস, যেগুলো সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট থেকে আমাদের ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্টের দিকে আসছে। আপার এয়ার মুভিং ইন অপোজিট ডিরেকশন, আমাদের আপার এয়ারটা অপোজিট ডিরেকশনে মুভ করবে। আমি এখনই বললাম যে সারফেসে যেদিকে মুভ করে আপার এয়ারে ঠিক তার অপোজিট দিকে মুভ করবে। তাহলে সারফেসে যদি ট্রেড উইন্ডস হয়, তাহলে আমাদের আপার অ্যাটমসফিয়ারে যেটা পাবো সেটাকে আমরা বলছি অ্যান্টি ট্রেড উইন্ডস বা প্রত্যায়ন বায়ু, ঠিক আছে। তাহলে এই আপার এয়ার অ্যান্টি ট্রেডস ডিসেন্ড নিয়ার 30 to 35 ডিগ্রি ল্যাটিটিউডস টু কজ সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। যেটা বললাম আমি, যে এই অ্যান্টি ট্রেডসগুলোই যখন শীতল হয়ে নিম্নগামী হয়, সেই নিম্নগামী বায়ুটি 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশতে নেমে আসে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট হিসেবে। তাহলে এই অ্যান্টি ট্রেড উইন্ডস আফটার ডিসেন্ডিং, এবার কি হলো, ওপর থেকে নামলো 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশতে নামলো, দিয়ে এগুলি আবার নিরক্ষরেখার দিকে ধাবিত হবে, আবার উত্তপ্ত হবে, আবার ঊর্ধ্বগামী হবে, দিয়ে তাহলে কি হয়ে গেল, একটা সম্পূর্ণ মেরিডোনিয়াল সেল অফ এয়ার সার্কুলেশন তৈরি হলো। এটা ট্রপিক্যাল মেরিডোনিয়াল সেল, যেহেতু এটা ইকুয়েটর থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে, ঠিক আছে। দ্বিতীয় যে কোষটি আসছে, সেই দ্বিতীয় কোষটি পড়ার আগে আমরা তৃতীয় কোষটি আগে পড়ব, তারপরে দ্বিতীয় কোষটি পড়ব, নইলে বোঝা যাবে না। তার কারণ হচ্ছে প্রথম এবং তৃতীয় যে কোষটি, এই দুটি কোষকেই আমরা বলি থার্মালি ডাইরেক্ট সেল, মানে তাপীয়ভাবে প্রত্যক্ষ কোষ। উত্তাপের জন্য বায়ু ঊর্ধ্বগামী হচ্ছে নিরক্ষরেখা অঞ্চলে। সিমিলারলি পোলার রিজিয়নটা অতিরিক্ত শীতল বলে সেখানে বায়ুটি ঠান্ডা, তাহলে ঠান্ডা এলাকাতে আমাদের হাই প্রেশার তৈরি হবে, এটা আমরা জানি। তাহলে পোলার সেল ইনভলভ করছে অ্যাটমসফেরিক সার্কুলেশন বিটুইন 60 ডিগ্রি অ্যান্ড দি পোলস, 60 ডিগ্রি উত্তর থেকে পোলস বা 60 ডিগ্রি দক্ষিণ থেকে পোলস পর্যন্ত, কুমেরু সুমেরু যাই হোক। কোল্ড উইন্ডস, যেগুলোকে পোলার ইস্টার্লি বলছি আমরা, ব্লো ফ্রম হাই প্রেশার এরিয়াস টু সাবপোলার মিড ল্যাটিটিউড লো প্রেশার এরিয়াস, উচ্চচাপগুলো থেকে নিম্নচাপের দিকে আসবে। তাহলে এই সারফেস উইন্ডসটা ইস্টার্লি হয়, যেহেতু কোরিওলিস ফোর্সের জন্য বেঁকে যায়, সোজাভাবে তো আসতে পারছে না। এই পোলার উইন্ডসগুলো ওয়েস্টার্নলিজের সঙ্গে মিলিত হয় 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশতে, এবং এইখানে আমরা জানি, আমরা আগেই পড়েছি সীমান্তের ধারণা, উষ্ণ বায়ু এবং শীতল বায়ু যেখানে মিলিত হবে সেখানে একটি সীমান্ত তৈরি হবে, এখানে পোলার ফ্রন্ট বা মিড ল্যাটিটিউড ফ্রন্ট তৈরি হয়, এবং এই অঞ্চলটাই হচ্ছে টেম্পারেট সাইক্লোনস, প্রতীপ ঘূর্ণবাদ বলছি, প্রতীপ ঘূর্ণবাদ নয়, টেম্পারেট সাইক্লোনস মানে নাতিশীতোষ্ণ আমাদের যে ঘূর্ণবাদ, সেইটা উৎস। The winds ascend upward due to the rotation of the earth at the subpolar low pressure belt, and after reaching middle troposphere they turn poleward and
ইকুয়েটর ওয়ার্ড। তারপরে সেগুলো আস্তে আস্তে নিরক্ষরেখার দিকে কিছুটা আসতে পারে, আবার পোলসের দিকেও যেতে পারে। দ্য পোল ওয়ার্ড আপার এয়ার ডিসেন্ডস অ্যাট দ্য পোলস, পোলসেতেই আমাদের ডিসেন্ড করবে। কিসের জন্য পোলসের ডিসেন্ড করবে? যেহেতু এটা হাই প্রেশার দিয়ে একটি কমপ্লিট পোলার সেল তৈরি করবে। আচ্ছা, এবার আমরা ওই মাঝখানেরটাতে যাই। কারণ মাঝখানের যে কোষটা সেটি কিন্তু ট্রপিক্যাল সেল এবং পোলার সেল এই দুটোর মিলিতভাবে সৃষ্টি। ট্রপিক্যাল সেলের একটা বাহু আর পোলার সেলের একটা বাহু, এই বাহু দিয়েই কিন্তু এই সেলটা তৈরি। এই কারণে এই সেলটিকে তাপীয়ভাবে পরোক্ষ কোষ বলা হয়। প্রথম এবং তৃতীয়টিকে যেরকম তাপীয়ভাবে প্রত্যক্ষ কোষ বলা হয়, মানে থার্মালি ডাইরেক্ট সেল, এই সেলটাকে তাপীয়ভাবে পরোক্ষ কোষ বলা হয়, পোলার। ওই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে থার্মালি ইনডাইরেক্ট সেল। তাহলে অ্যাকর্ডিং টু ওল্ড কনসেপ্ট, সারফেস উইন্ডস নোন অ্যাজ ওয়েস্টার্লিজ ব্লো ফ্রম দ্য সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট টু সাবপোলার লো প্রেশার বেল্ট। এটা আমরা জানি ওয়েস্টার্লি কোথা থেকে কোথায় ফ্লো করে। আমাদের হাই প্রেশার সেল সাবট্রপিক্যাল অঞ্চলে যে উপক্রান্তীয় অঞ্চল আছে সেখানকার উচ্চচাপ বলয় থেকে আমাদের পোলার যে আছে মেরুবৃত্তীয় যে নিম্নচাপ বলয় সেখানে প্রবাহিত। The winds ascend near 60 to 65 degree latitudes because of the rotation of the earth. পৃথিবীর আবর্তনের জন্য 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশতে এই বায়ুগুলি উত্থিত হয়। And after reaching the upper troposphere, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাতে পৌঁছলে কি হয়? সেই জায়গাটার থেকে দুদিকে ওটা স্প্লিট করে যায়, দুটো অপোজিট ডিরেকশনে চলে যায়। একটা হচ্ছে পোলসের দিকে একটা পার্ট চলে যায়, একটা হচ্ছে ইকুয়েটরের দিকে আরেকটা পার্ট চলে যায়। দিস উইন্ডস উইচ ডাইভার্জ ইকুয়েটরওয়ার্ড, যেগুলো নিরক্ষরেখার দিকে আসে, আগেন ডিসেন্ড নিয়ার হটস ল্যাটিটিউডস, অক্ষাংশ বলে। হটস ল্যাটিটিউডস আমরা জানি ট্রেড উইন্ডসের ওই বেল্টটাকে, টু রিইনফোর্স সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, আবার ওটা সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্টের দিকে। আফটার ডিসেন্ডিং দিস উইন্ডস আগেন ব্লো পোলওয়ার্ড, এবার যখন নিচের দিকে নামলো আবার কোন দিকে যাবে? পোলওয়ার্ডস যাবে, কারণ ওয়েস্টার্লি কোন দিক থেকে কোন দিকে যাবে? হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই যাবে। দিয়ে একটা পূর্ণ সেল তৈরি করলো। তাহলে এই নতুন কনসেপ্ট অফ এয়ার সার্কুলেশনে 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমাদের সারফেসে কোন বায়ু এলো? ওয়েস্টার্লিজ। তাহলে উইন্ডস ব্লো ফ্রম সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট টু সাবপোলার লো প্রেশার বেল্ট, but the winds become almost westerly due to কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্সের জন্য এই বায়ুগুলো পুরোপুরি পশ্চিমা বায়ুতে রূপান্তরিত হয়। এবং এইখানতেই আমরা জানি যে আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের উৎপত্তি। তারপরে এখান থেকেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে অংশটা কিছুটা সরে এসে আমাদের পশ্চিমী ঝঞ্ঝা করায় শীতকালে। তাহলে contrary to the existing view of upper air tropospheric easterly winds in the zones extending between 30 degree to 60 degree latitudes, Rossby observed the existence of upper air westerlies. তাহলে সারফেস ব্যতীত আপার এয়ারে ট্রোপোস্ফিয়ারে রসবি আপার এয়ার ওয়েস্টার্লিজের একটা অস্তিত্ব লক্ষ্য করেছিলেন মিড ল্যাটিটিউডসে, ডিউ টু পোলওয়ার্ড ডিক্রিজ অফ এয়ার টেম্পারেচার, যেহেতু পোলসের দিকে তাপমাত্রা কমছে। ট্রেভার্থার মতে মিডল অ্যান্ড আপার ট্রোপোস্ফেরিক ওয়েস্টার্লিজ আর অ্যাসোসিয়েটেড উইথ লং ওয়েভস অ্যান্ড জেট স্ট্রিমস। এই জায়গাতে আপার লেভেলে ট্রোপোস্ফিয়ারের মধ্যে জেট স্ট্রিমের একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যেটা আমরা পরের নেক্সট লেকচারে আমরা দেখব জেট স্ট্রিম কি, তার ধর্ম কি। আজকে জেট স্ট্রিমস আলোচনা হবে না। Warm air ascends along the polar front, which is more regular and continuous in the middle troposphere. Warm air polar front এর দিক থেকে নামতে থাকে, যেটা ওয়েস্টার্লিজের দিক থেকে আসছে। It may be pointed out that this new concept does not explain the cellular meridional circulation in the middle latitudes. এই নতুন ধারণাটা কিন্তু আমাদের মেরিডিওনাল সার্কুলেশনটা ব্যাখ্যা করতে পারলো না মিডল ল্যাটিটিউডের জন্য। ট্রপিক্যাল সেল আর পোলার সেলের জন্য যত ভালোভাবে এই কনসেপ্টটা কাজে লাগানো যাচ্ছে, এই মিড ল্যাটিটিউড সেলটার জন্য কিন্তু করা যাচ্ছে না।
আমরা আবার ছবিতে একটু ফিরে যাই। এই যে জায়গাটা দেখানো হচ্ছে, এই যে এসটিজেএস, পিএফজেএস। এসটিজেএস মানে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, যেটা 30 ডিগ্রি 35 ডিগ্রি অক্ষাংশতে পাচ্ছি, একটা 60 থেকে 65-র মধ্যে আমরা পোলার ফ্রন্ট জেট স্ট্রিম পাচ্ছি। এই যে দুটো জায়গাতে জেট স্ট্রিমের অস্তিত্বর জন্য কিন্তু এই যে কোষটা, এই যে ফেরল সেলটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে তৈরি হয় না। এইখানে খানিকটা একটু দেখতে পারি যে ব্রোকেন হয়ে আছে এই জায়গাগুলো জেট স্ট্রিমের জন্য, পোলার জেট স্ট্রিমের জন্য, সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের জন্য। তার প্রভাব এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা থাকে। এবার জেট স্ট্রিম কি, তাদের কি ধর্ম, সেগুলো আমরা অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপরে যে পার্টটা আমাদের রয়েছে, যে 3টে সেলের কথা বললাম, এটা তো মডেল, এইটার কিছু অবজেকশনস আছে যে এটা কতটা সঠিক কিনা। টেম্পারেচার গ্রেডিয়েন্ট শুড নট বি টেকেন অ্যাজ দ্য অনলি বেসিস ফর দ্য অরিজিন অ্যান্ড মেনটেনেন্স অফ সেলুলার মেরিডিয়ানাল সার্কুলেশন, বিকজ নট অল দ্য হাই অ্যান্ড লো প্রেশার বেলস আর থার্মালি ইনডিউসড। যেটা আমি বললাম যে প্রথম এবং তৃতীয় যে কোষটা, এটা কিন্তু সরাসরিভাবে তাপজনিত কারণে সৃষ্টি হয়েছে, কিন্তু মধ্যবর্তী যে কোষটা, সেটা কিন্তু তাপজনিত কারণে সৃষ্টি হয়নি। তাহলে শুধুমাত্র তাপের কথাটা বলে বলে কিন্তু পুরো এক্সপ্লেনেশনটা দেওয়া সম্ভব নয়। যেমন এক্সাম্পল যেটা আমি বলছি বারবার, ওই এক্সাম্পলটাই এখানে আমি হাইলাইট করেছি। দ্য সাবট্রপিক্যাল হাই প্রেশার অ্যান্ড সাবপোলার লো প্রেশার বেল্টস are dynamically induced due to subsidence and spreading of air caused by the rotation of the earth respectively. যেটা আমাদের ফেরেল সেলটা কিন্তু কখনোই তাপীয়ভাবে সক্রিয় কোষ নয়। সেটি সৃষ্টি হয়েছে পৃথিবীর আবর্তনের জন্য, এবং পৃথিবীর আবর্তনের জন্য যে বায়ুটির নিম্নগমন হয়, সাবসিডেন্স করছে, সেইটার জন্য। Upper air antitrades are not uniformly found over all the meridians. সব জায়গাতেই কিন্তু অ্যান্টিট্রেড উইন্ডসকে আমরা সমানভাবে পাই না। If the trade winds are exclusively of thermal origin, যদি আমাদের আয়ন বায়ুগুলো পুরোপুরি তাপজনিত কারণেই সৃষ্টি হয়, তাহলে থার্মাল গ্রেডিয়েন্ট, যেটা তাপমাত্রার যে ঢালটা, সেটা কিন্তু পুরো আমাদের ক্রান্তীয় অঞ্চল জুড়ে সমানভাবে বিরাজ করা উচিত, কিন্তু সেটা পাওয়া যায় না। 500 থেকে 1000 মিটার উচ্চতায় অ্যাটমসফিয়ারে উইন্ডগুলো কিন্তু আইসোবারের সঙ্গে প্রায় প্যারালালি ব্লো করে। আইসোবারের সঙ্গে সমান্তরালে যখন বায়ু প্রবাহিত হয়, সেই টাইপের বায়ুকে আমরা জিওস্ট্রফিক বায়ু বলে থাকি। যখন বায়ু আইসোবার বা সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়, তখন আমরা তাকে জিওস্ট্রফিক বায়ু বলে থাকি। তাহলে এই জায়গাতে জিওস্ট্রফিক বায়ুর কথাটা কিছুই উল্লেখ নেই। If this is so, the meridional cell of air circulation may not be possible, কারণ 1 কিলোমিটার ওপরেই যদি বায়ু সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হতে শুরু করে, তাহলে কোষটা তৈরি নাও হতে পারে সঠিকভাবে। তাহলে এই অবজেকশনসগুলো রয়েছে 5টা সমালোচনার মধ্যে। কনক্লুশনে আমরা কি বলতে পারি তাহলে, যে প্রেশার অ্যান্ড উইন্ডস ইন মোস্ট পার্টস অফ দ্য লোয়ার অ্যাটমসফিয়ার আর ফাউন্ড ইন সেলুলার ফর্ম রাদার দ্যান ইন জোনাল ফর্ম। চাপ এবং বায়ুর যে চলন, এটা আমাদের নিম্ন যে বায়ুমণ্ডলে, আমরা এটিকে কোষের মাধ্যমে পাই, অথবা কোষের মাধ্যমেই বেশি পাই অঞ্চলের ব্যতীত। ছোট ছোট কোষ হিসেবে আলাদা করে পাওয়া যেতে পারে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই রকম হবে না। এই প্রেশার আর উইন্ড সেলসগুলোর আকৃতি ইলিপ্টিক্যাল হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, গোলাকার হতে পারে, অর্ধগোলাকার হতে পারে, এরকম টাইপের শেপ হতে পারে। These evidences, cellular form of air circulation, no doubt contradict the old concept of general pattern of atmospheric circulation, but the cellular meridional circulation has not been fully validated. এই কোষগুলোর অস্তিত্ব যদিও আমাদের চিরন্তন বা পুরাতন ধারণাটার থেকে একদম নতুন,
কিন্তু এই ধারণাটা ধরে নিয়ে যে সেলুলার মেরিডিয়ান সার্কুলেশনটা ব্যাখ্যা করা হয়েছে তিনটে কোষ দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এস্টাবলিশ করা যায়নি। প্রথম সেলটা তৃতীয় সেলটা যত ভালোভাবে বোঝানো গেছে, আমাদের যে মধ্য অক্ষাংশীয় কোষ বা ফেডাল কোষটাকে কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিডেট করা যায়নি। তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের ট্রাইসেলুলার মেরিডিওনাল সার্কুলেশনের কনসেপ্ট।